ভুল ছিল সেই ভুল বা সঠিক ওই ডিবেটে ঢুকছি না। ঘটনাটা যেহেতু এইভাবে ঘটেছে, এখন ধরুন প্রথম প্রথম সরকার গঠন 2-4 দিনের মধ্যেও মাঝে মাঝে তারা এটা করেছেন এবং হাসনাত নিজে এটার একটা সাক্ষী আছেন। আমি হাসনাতকে এটা মনে করিয়ে দেই, এইচএসসি পরীক্ষা যখন পেছানোর জন্য কয়েকশো স্টুডেন্ট একত্র হয়ে ঠিক এই কাজটা করেছিল, হাসনাত কিন্তু সেখানে সম্ভবত, আমি ভুল না করলে হাসনাত প্রেজেন্ট ছিলেন এবং হাসনাত চেষ্টা করেছেন ওদেরকে মানানোর জন্য যে এইচএসসি পরীক্ষা বাতিল করা যাবে না। শেষে যে বৈঠক হয় সেখানেও হাসনাত ছিলেন, কিন্তু উনি পেরে ওঠেন নাই। তার মানে খেয়াল করছি আমরা, হাসনাত যেখানে থাকছেন বা সার্জিস যেখানে থাকছেন সেটাই সঠিক, আর অন্য কেউ যেখানে থাকছেন সেটা সঠিক না, এরকম একটা ডিবেট কিন্তু তৈরি হচ্ছে। সো আজকে যখন 2 মাসের বেশি পার হয়ে গেল সরকারের, সেই সরকারের সময়ও যখন হাসনাতদেরকে গিয়ে চাপ প্রয়োগ করতে হয়, আমি এটাকে একটা ব্যাড প্রেসিডেন্স মনে করি। এতে খুব বড় সংকটের জায়গা আছে। আমরা খেয়াল করবো আমি এখন যারা হাইকোর্টের বিচারক আছেন তাদের মধ্যে অনেকেই আমার পরিচিত, মানে আপনি যদি আমাকে ধরে নেন যে আমি তাদের সম্পর্কে কিছুটা জানি, আপনি কি দেখছেন সৈয়দ রাফাত আহমেদ মাননীয় প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পরে যাদেরকে আসলে দায়িত্ব দিয়েছেন মামলা শুনতে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে, তাদের মধ্যে থেকেও কাউকে কাউকে অপসারণের দাবি হাসনাতরা করেছেন আসলে, এবং সেটি করেছেন স্পেসিফিকলি শেখ হাসিনা এবং মাননীয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল, মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান, মাননীয় প্রধান বিচারপতি, তারা কিন্তু এই 2 মাসে বসে থাকেন নাই। আপনি খোঁজ নিলে আপনি জানতে পারবেন। মানে আমি আপনার তথ্যটা গ্রহণ করছি খালেদ ভাই, এবং সেটা যদি হয়ে থাকে, কারণ আমাদের দিনের শেষে আমরা আসলে কি করতে চেয়েছি, আমরা ইনস্টিটিউট তৈরি করতে চাইছি। ইনস্টিটিউট শেখ হাসিনা ভেঙেছেন, সো আমরা ইনস্টিটিউট তৈরির পথে যাচ্ছি, যে আমাদের একজন প্রধান বিচারপতি এসেছেন, ম্যান অফ ইন্টিগ্রিটি বলে আমরা খুব ভালোভাবে চিনি, আপনি চেনেন, আমি ব্যক্তিগতভাবে জানি না, আমি অনেকের কাছে এই একই কথা শুনেছি। এবং একটু যোগ করি, আমাদের প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু মাজদার হোসেন মামলার রায়ের আলোকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়নি, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের কথা তুলেছেন এবং উনি এগুলো করবেন। সো ওনাদের উপরেই আমাদের রিলাই করা উচিত ছিল বলে আমি মনে করি। এখন ইভেন শুধু সেটা না, যদি ধরেও নিলাম যে তারা কোনোভাবে ভুল করছেন, কোথাও কোথাও তাদের কিছু মানে মিসিং আছে, সেটাও যদি হয়ে থাকে, সেখানে কোর্টে যে এটা বিশেষ করে 2 মাস পর যখন সরকার যথেষ্ট সময় পার হয়েছে, আমি যথেষ্ট সময় বলবো এক অর্থে, কারণ হলো 2-3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন একটা ব্যাপার। তো এর মধ্যে তার মানে সরকারের ইনএফিসিয়েন্সি প্রমাণ হলো। এবং আমি যে কথাটা বলছিলাম যে গ্লোবাল একটা দৃষ্টি আছে আমাদের দিকে, ডক্টর ইউনূসের সরকার কতটুকু কন্ট্রোল নিতে পেরেছে প্রশাসন এবং ইনস্টিটিউটের উপরে, তার একটা বিরুদ্ধে এই ঘটনাটা যাবে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমার মনে হয় যারা দায়িত্বে আছেন তাদেরকে সেটাই রাখা ভালো। আমার মনে হয় যে এই প্রশ্নটি আমরা একটু হাসনাত আব্দুল্লাহকে শুনতে পারি। যে হাসনাত, আপনি কি ডক্টর জাহেদের শেষ মন্তব্যের সাথে একমত? তিনি বলছিলেন যে এটি আসলে ডক্টর ইউনূসের আসলে সুশাসনের উপর কতটা দখল আছে সেটির বিপক্ষেও যাবে। দেখেন, এখানে ডক্টর ইউনূসের সুশাসনের উপরে কতটা কন্ট্রোল আছে সেটা না, ডক্টর ইউনূসের ইনস্টিটিউশনের উপরে কতটা কন্ট্রোল আছে। দেখেন, আমি কিন্তু শুরুতেই বলেছি, আমি অ্যাকনোলেজ করে নিয়েছি যে এই বিষয়টা নিয়ে আমাদের প্রশ্ন উঠবে, কিন্তু একটা জায়গায় আমরা এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না, যে ফেসিবাদের কোনো ধরনের পুনর্বাসন, যেটা যে কোনো থ্রুতে হোক, সেটা ইনস্টিটিউশনাল থ্রুতে হোক, জুডিশিয়াল ফর্মে হোক, কোনোভাবে আমরা যখন দেখেছি যে, আপনি যেন অবাক হবেন যে যেই দিন হাইকোর্ট প্রাঙ্গণে ফেসিবাদের পক্ষে সেখানে স্লোগান দেওয়া হয়েছে, ঠিক একই দিন রাতে বুয়েট প্রাঙ্গণে আমাদের একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে ছাত্রলীগ। অর্থাৎ আমরা যখন কোনো সিমটমস আমরা দেখব, এবং আমরা যখন দেখছি যে সরকার যেভাবে প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল 2 মাস সময় যাওয়ার পরেও ঠিক সেভাবে প্রোঅ্যাক্টিভ হচ্ছে না, সেজন্য আমাদের রাস্তায় নেমে এসেছিল। এবং আমি জাহিদ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। এটা যেটা ডেমনস্ট্রেট করে সেটা সরকারের যেমন ধরনের প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল তারা সেটা হতে পারেনি, অর্থাৎ ইনএফিসিয়েন্সি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ইনএফিসিয়েন্সি, আনুপাতিক এফিসিয়েন্সি যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি। এটার সাথে আমি একমত। ওকে হাসনাত, আপনাকে ধন্যবাদ ডক্টর জাহেদ আপনাকে। আসলে চ্যানেল 24 আমাদের যে অনুষ্ঠান সম্প্রচার করছিলেন, সেই চ্যানেল 24 এর অনুষ্ঠান সম্প্রচারের জন্য আমাদেরকে আসলে অন্য অনুষ্ঠানের জন্য আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। এখন আমরা ইউটিউবে আরেকটু বেশি কন্টিনিউ করবো। ক্যান ইউ এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর অ্যানাদার 10 minutes or so? সো চ্যানেল 24 যারা আপনাদের দেখছিলেন তাদেরকে আমরা একটু বিদায় দিতে চাই, কিন্তু আমরা অনুষ্ঠানটা আরেকটু এক্সটেন্ড করতে চাই, কারণ কিছু প্রশ্ন আমাদের এখনো রয়ে গেছে। সো আমি একটু প্রশ্নে ফিরে আসি। যে হাসনাতের ব্যাখ্যা দিলেন, আমি 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 একটু ডক্টর জাহেদের কাছে জানতে চাইবো যে নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না সম্প্রতি অভিযোগ করেছেন সংলাপে যেভাবে কথা হয়েছিল, অর্থাৎ এই সরকারের সাথে সংলাপে যেভাবে কথা হয়েছিল সেভাবে কোনো সংস্কার হচ্ছে না, সংস্কার প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে না বলছেন তিনি। এটা নিয়ে আপনার মন্তব্য একটু শুনতে চাইবো দ্রুত, আমাদের আরো কিছু বিষয় আছে যেটি আমরা। ডক্টর জাহেদ, আমি সরকার যে রোডম্যাপ সোফার দিয়েছে, আমি সেই রোডম্যাপ মতোই সরকার চলছে বলে মনে করি। আমাদের কমিশন কাজ শুরু করতে একটু দেরি হয়েছে আমাদের কার্যালয় পেতে, কিন্তু সরকারের রোডম্যাপটা যেরকম ছিল আলোচনায়, আমি যতদূর জানি চিফ অ্যাডভাইজার সেভাবেই বলেছেন যে কমিশনটা
3 মাসের মধ্যে ডিসেম্বরের 31-এর মধ্যে তাদের রিপোর্ট দিবে সব 6টা কমিশন। আরো কিছু কমিশন সম্ভবত আজ তৈরি হচ্ছে, একটু আগে আমি এরকম একটা খবর পেলাম। তো সেগুলো দেওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে বসে ঠিক হবে কতটুকু সংস্কার করা হবে, সেই কনসেনসাসের পর আবার তার মধ্যে কতটুকু এই সরকার করবে, কতটুকু পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রাখা হবে, এই সিদ্ধান্তগুলো হবে। সো আমি মিস্টার মাহমুদুর রহমান মান্নার সাথে দ্বিমত একটা জায়গায় করি যে এখনো ওই সময় আসেনি টু সে যে সরকার যেভাবে বলেছিল সেভাবে সংস্কার হচ্ছে না। 31 ডিসেম্বরের মধ্যে যদি রিপোর্ট না হয়, রিপোর্ট যদি দেরি হয়ে যায়, রিপোর্ট পাওয়ার পর যদি 31-এর মধ্যে রিপোর্ট হয়, সরকার যদি রাজনৈতিক দলের সাথে ঠিকমতো না বসে, তখন আসলে এই প্রশ্নগুলো বোঝা যাবে। সো আমি এই বছর এই জিনিসটা ইভ্যালুয়েট করার মতো পরিস্থিতি নাই, কারণ এই 3 মাসের যে সময় দেওয়া হয়েছে কমিশনগুলোকে, সেটা তো রাজনৈতিক দলগুলো এগ্রি করেছিল। বুঝতে পারছি। আমাদের কিছু কুইক ফায়ার প্রশ্ন আছে হাসনাতের জন্য, যে হাসনাত, কোটা সংস্কার নিয়ে আপনাদের আসলে আন্দোলনের সূচনা, কিন্তু নতুন সরকার আসার পরে বিষয়টি সেরকম ভাবে আলোচনায় নাই। আওয়ামী লীগ সরকার সর্বশেষ কোটা ব্যবস্থা যেভাবে বাতিল করে দিয়ে গেছিল, যে সংস্কার করেছিল, হাইকোর্ট 10% এই সেই কোটার কথা বললে, সেই ব্যাপারে আপনারা আসলে একমত কিনা? 10% না 7%, আপনারা একমত কিনা? মানে কোটার সর্বশেষ আমরা রিপোর্টার্স ইউনিটিতে একটা প্রেস কনফারেন্স করেছিলাম, আমি, নাহিদ এবং সার্জিস হসপিটাল থেকে এসে আমরা কিন্তু সেখানে বলেছিলাম যে আমরা আমাদের কোন স্টেকের সাথে আলোচনা না করে সেখানে একটা মোটা দাগে 7%-এর মধ্যে কোটা নিয়ে আসা হয়েছে। সেখানে নারী এবং উপজাতি যারা মাইনরিটি রয়েছে বা বিভিন্ন যারা অন্যান্য যারা রয়েছে তাদের সাথে কোনো ধরনের ডিসকাশনে যাওয়া হয়নি, এবং সেখানে কিন্তু আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছিলাম। এখন সর্বশেষ যেটা কোটা পরিস্থিতি রয়েছে, কোটা সর্বশেষ যে পরিস্থিতিতে সেটা সম্পর্কে আমি সেটা সম্পর্কে আপডেটেড না। তবে আমরা এখন মনে হয় যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নারীকে সম্পূর্ণ বাদ দিয়ে বা প্রান্তিক জনপদের যেই কোটা থাকার কথা, মাইনরিটি যে কোটা থাকার কথা, সেটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার কথা। আমরা কিন্তু বারবার বলছি কোটা কিন্তু বাতিল চাইনি, সেটার যৌক্তিক সংস্কার চেয়েছি। এখন সেটা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সেটা যৌক্তিক পর্যায়ে নিয়ে এসে এবং সেটা ইমপ্লিমেন্টেশন এটা খুব দ্রুত শুরু হইতে হবে। এটা এমন না যে এটা ইমপ্লিমেন্টেশন আপনার কাছে কি মনে হয় যে সরকারের কোনো প্রায়োরিটি থেকে এটা আসে? আপনার কাছে কি মনে হয় সরকারের কোনো প্রায়োরিটি থেকে এটা আসে? সরকারের টু ডু লিস্টের মধ্যে সেটা এখন বর্তমানে আছে কিনা, আমি যেহেতু সরকারের অংশ না, আপনাদের কোনো চাপ নাই সরকারের উপরে দিলে, আপনারা যারা কোটা সংস্কার আন্দোলন শুরু করছিলেন? না, এখনো পর্যন্ত যেহেতু ওই মাত্রায় কোনো চাকরি নতুন করে সেটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বা সম্পূর্ণ হয়নি নতুন সার্কুলারে কোটা দিয়ে, সেজন্য এই বিষয়টা এখনো পর্যন্ত আলোচনায় আসেনি। মানে কোটা আন্দোলন নিয়ে আপনারা এখন আসলে কোনো আন্দোলন করতেছেন না? এখন না, কোটা আন্দোলন নিয়ে না, যে কোটা আন্দোলন নিয়ে না, মানে কোটা নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই? আমাদের যে এই মুহূর্তে আপনাদের কোনো ভাবনা নাই যে এখনো পর্যন্ত কোনো নতুন সার্কুলার আসেনি, কোনো চাকরির নতুন কোটা নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই? মানে আমি হাসান, আমি কোটা নিয়ে আপনার কোনো এখন আপাতত কোনো ভাবনা নাই, সরকারের প্রায়োরিটি বা টু ডু লিস্টে আছে কিনা সেটা আপনি জানেন নাই তো? যে টু ডু লিস্টে আসছে কিনা জানি না, তবে একটা বিষয় স্পষ্ট রাখতে হবে সেখানে যে যেই বিগত সিদ্ধান্তটি যেটি হয়েছে সেটির আন্ডারে কিন্তু কোনো নতুন সার্কুলার হয়নি। ওকে, ঠিক আছে, ফেয়ার না। আমি আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই যে অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই সহযোগিতা করে আসছিল জিএম কাদেরের জাতীয় পার্টি, কিন্তু এখানে এসে জাতীয় পার্টিকে আপনারা মাইনাস করতে চাচ্ছেন। এইটার কারণ কি, এটা যদি আমাদেরকে এক লাইনে বলেন। মানে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি, সেটি তো সবসময় ঠিক, কিন্তু আবার কোটা আন্দোলনের সময় আপনাদের আন্দোলনকারীদেরও সমর্থন করেছিল, আপনারা প্রথম কিছু সমর্থন নিয়েছিলেন। এখন কি মানে বনি বানায় হইল না, নাকি কি ব্যাপারটা কি আসলে পোষাইল না? আপনার বক্তব্যের দুইটা অংশ, একটা হচ্ছে যে আওয়ামী লীগকে সহায়তা করেছিল এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কোটা আন্দোলনের সহায়তা করেছিল। দেখেন, আওয়ামী লীগকে সহায়তা করেছিল এই অংশটুকুই যথেষ্ট। আর জিএম কাদের বা জাতীয় পার্টির সাথে আমাদের বনিবনার এখনো কোনো প্রশ্নই আসে না। আমাদের এখনো পর্যন্ত ওই উপলক্ষই তৈরি হয় নাই যে তাদের সাথে আমাদের বনিবনায় যেতে হবে। যারা এই ফেসিস্ট সরকারকে যে কোনো ফর্মেই হেল্প করেছে, দেখেন আওয়ামী লীগ হয়ে উঠতে পেরেছে কেন? এই জাতীয় সরকার আসার কারণে। তারা স্যাক্রিফাইস করতে পারতো, নির্বাচনে না আসতে পারতো, না আসলেই তো অল্টার ইগোটা তৈরি হইতো না। তো অল্টার ইগোটা যদি তৈরি হয়েছে, এটা দায়ভার তাদেরকে নিতে হবে। নিয়ে তাদেরকে এই ছাত্র জনতাই একটা ফেসিস্ট তৈরি করার একটা ক্যাটালিস্ট হিসেবে আমরা জাতীয় পার্টিকে দেখছি। সেই জায়গা থেকে আমরা জাতীয় পার্টিকে আমরা বই করছি। হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু শেষ প্রশ্ন ডক্টর জাহেদকে করতে চাই। ডক্টর জাহেদ, প্রশ্নটা একটু অন্যরকম, কারণ আমি আপনাকে দেখছিলাম যে এইবার জাতীয় নির্বাচনের 1 সপ্তাহ আগেই আপনি বলেছিলেন যে এই সরকার 1 বছরের বেশি টিকবে না। সরকারের পতন হয়েছিল 7 মাসের মাথায়। কোটার মতো বিষয়ে আন্দোলনে সরকারকে সরে যেতে বাধ্য হলো, এই ধরনের ইস্যু ভেবে বলেছিলেন নাকি মানে এটা যদি আমাদের একটু বলতেন 1-2 মিনিটে, কারণ আমরা দেখেছিলাম যে আপনি একদম স্পষ্ট বলেছিলেন যে মানে বছর খানেক বড়জোর আয়ু আছে সরকারের। আমি বলেছিলাম আমার কাছে প্রধান কারণ যেটা মনে হয়েছিল সেটা হলো এই ধরনের সরকার আসলে কোটা আন্দোলন, এটা যদি কোটা আন্দোলন এবার কন্ট্রোল করতে পারতো, খুব অল্প দিনের মধ্যেই কিছু একটা ঘটতো যেটা আমব্রেলার অধীনে সব মানুষ নামতো। আমার মাথায় সবসময় তিউনিসিয়ার ঘটনা কাজ করতো। আমি আমার একাধিক লেখায় লিখেছি, বলেছি যে বেন আলী 24 বছর ক্ষমতায় থাকার পর আনইন্টারাপ্টেড ছিল, ওখানে কোনো বিরোধী দল সেই অর্থে আর ছিল না, কিন্তু একটা মানুষ
বেন আলীর সেই শাসনকে, যাতে একজন রাস্তার হকার মোহাম্মদ বুয়াজিজি গায়ের আগুন দেওয়ার পরে একটা বাহানা তৈরি হলো এবং হঠাৎ করে সব হুড় করে ভেঙে গেল। এই সরকারের ব্যাপারে আমার অবজারভেশন যেটা ছিল সেটা হচ্ছে অর্থনীতি একটা মেজর ক্রাইসিস। 2018 সালে আমরা খেয়াল করব যে রাস্তায় স্টুডেন্টরা নেমেছিল, আরো বাচ্চা স্টুডেন্টরা নেমেছিল নিরাপদ সড়কের নামে। তার আগে কোটা নেমেছিল, কোটার দাবি মানা হয়। নিরাপদ সড়কের সময় আবার সারা দেশ ওভাবে নেমে আসেনি। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই সময় ইকোনমি এত ক্রাইসিসে ছিল না। এবার যেহেতু ইকোনমি এতটা সিরিয়াস ক্রাইসিসের মধ্যে আছে, আমি কোনো একটা বাহানায়, এবং এই সরকার এটাকে ট্যাকেল করতে পারবে না, মানুষের চরম সংকট আমি দেখতে পাচ্ছিলাম, সে কোনো না কোনো একটা বাহানায় সে নেমে আসবে। সেটা এবার কোটা আন্দোলন হোক, তাত্ত্বিকভাবে বলছি, দুদিনের মাথায় যদি কোটা এই সুপ্রিম কোর্ট বসিয়ে মেনে নেওয়া হতো আগের বারের মতো করে, উনি তো ঠিকই সুপ্রিম কোর্টের আপিল বিভাগকেও বসিয়েছেন, হয়তো এটা এবার ওই জায়গায় পৌঁছে যেত না, আবার কোনো না কোনো একটা মুভমেন্ট হতো। এই অর্থনৈতিক সংকটই এই সরকারকে ক্ষমতায় থাকতে দিত না বলে আমি খুবই কনফিডেন্ট ছিলাম, কারণ নির্বাচনের আগে সরকার প্রচুর ক্ষেত্রে তার বকেয়া, সেটা বৈদেশিক পেমেন্ট হোক, ইন্টারনাল পেমেন্ট হোক, যেহেতু অর্থনীতিও কিছুটা বুঝি, সেগুলো পেছাচ্ছিল, এগুলো হুড়মুড় করে আসছে। ডক্টর রহমান, কোনোভাবে যদি অর্থনীতিটাকে সামাল দিয়ে ফেলতো তাহলে কি আসলে এই আন্দোলনটা সফল হতো না বলে আপনার কাছে হাইন্ডসাইট মনে হয়? আমার আন্দোলনের শক্তি অনেক কম হতে বলে আমার ধারণা। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে এই মুভমেন্টে ছাত্ররা সামনে ছিলেন, কোটা আন্দোলন সামনে ছিল, এর মধ্যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র মানুষ সবাই নেমে এসেছিল, কারণ তার সংকট। আমি একটা ছোট উদাহরণ দিলে খালেদ ভাই খুব ক্লিয়ারলি অনেকের কাছে জিনিসটা স্পষ্ট হবে। বিএনপি যখন জনসভা করছিল 2023 সালে সারা বিভাগে, জেলায়, বিভিন্ন জায়গায়, বিভাগীয় সমাজ মানে যে সমাবেশগুলোতে আসা কিছু মানুষকে নিয়ে প্রথম আলো একটা সিরিজ মতো করেছিল, একটা মুখ নিয়ে তার কথা। উনি বলছেন উনি বিএনপি করেন না, কিন্তু উনি এখানে এসছেন বিকজ উনি আর টিকে থাকতে পারছেন না। Right. উনি মনে করছেন একটা পরিবর্তন দরকার। তো বিএনপির জনসভাতে সাধারণ অনেক মানুষ নেমে পড়ছিল, এবং এটাই আওয়ামী লীগ ভয় পেতেছে। ডক্টর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু হাসনাতের জন্য আমার একটা এক্সটেন্ডেড প্রশ্ন এবং 1 মিনিট সময়। হাসনাত, আপনি অনেক কষ্ট করছেন, অনেক জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন, অনেক জায়গায় এই নিয়ে গন্ডগোল হচ্ছে। আপনাদের রাজনৈতিক দল গঠন কি বাধার মুখে পড়ছে কিনা? কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীরা আলাদাও করেছে। আপনি পুরো ব্যাপারটাকে কেমন দেখেন? 1 মিনিট সময় আমার বিবেচনায়। আচ্ছা। জি, পলিটিক্যালি আমরা বললাম না যে পলিটিক্যালি মিসট্রিট করেছে আমরা একটা সিচুয়েশনে, সেই জায়গায় আমাদেরকে পলিটিক্যালি মিসট্রিট করেছে হচ্ছে রাজনৈতিক দলগুলো। দেখা গিয়েছে কি রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশে, আমি ধরে নিচ্ছি 49টা রাজনৈতিক দল আছে, তারা মনে করেছে আমরা হচ্ছে 50তম রাজনৈতিক দল হতে আসছি। এখন দেখেন 50তম রাজনৈতিক দল হওয়া বা রাজনৈতিক দলের এই যে লাইনে দাঁড়ানো, সেটা হচ্ছে পরের বিষয়। আমরা হচ্ছে বর্তমান যে বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে, সেই বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত 50তম রাজনৈতিক দল হতে আমাদের এই রোলটা কিন্তু আমাদের এটা না, বরং আমরা কিন্তু এক দফাতে যে আমাদের ঘোষণাটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ফেসিবাদ ব্যবস্থার বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম এবং প্রধান এই কাজটা যতদিন না পর্যন্ত আমরা না হয়, ততদিন পর্যন্ত আমরা 50তম রাজনৈতিক দল হওয়া। আমাদের হাতে আর সময় নাই। হাসান আব্দুল্লাহ, রাইট, আপনি কয় নম্বর হতে চান সেটা শুধু বলেন। কয় নম্বর রাজনৈতিক দল হতে চান? 1, 2, 3, 4? এখন সেটা হচ্ছে সময় বলে দেবে, ছাত্র জনতা সেটা সিদ্ধান্ত নেবে। সময় তো বলবে। হাসান আব্দুল্লাহ বলে দিক এখন যে আপনি কত হতে চান। 1 নম্বর হতে চান, বলেন সাহস করে। 1 নম্বর রাজনৈতিক দল হতে চান, সমস্যা কি? না, এখন ওই লাইনের মধ্যে আমরা থাকতে চাই না। ওকে, থ্যাংক ইউ।